গুলশান হামলার মূল পরিকল্পনাকারী চাকরিচ্যুত মেজর জিয়া ও তামিম ঢাকাতেই আছে। হামলায় জড়িত আরও একজন শনাক্ত। তারা ঢাকাতেই কোথাও আছে, এটি আমরা আপ্রাণ চেষ্টা করছি এবং আপনারাও যে কোনো একজনকে ধরিয়ে দিতে পারলে এবং তথ্য দিলে 20 লক্ষ টাকা পুরস্কার পাবেন। কল্যাণপুরে বিস্ফোরক সহ 5 জন আটকের পর ব্রিফিংয়ে ডিএমপি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ফয়সাল মোর্শেদ এবং আমি মিজানুর রহমান কবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাল উদ্বোধন হচ্ছে দেশের প্রথম 8 লেনের মহাসড়ক। যাত্রাবাড়ি থেকে কাঁচপুর পর্যন্ত এর দৈর্ঘ্য 7.5 কিলোমিটার। সুফল পেতে আশেপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পরামর্শ বিশেষজ্ঞদের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাল পায়রা সমুদ্র বন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনৈতিক উন্নয়ন গতিশীল হওয়ার আশা, নতুন দিনের স্বপ্ন স্থানীয়দের। শ্রমিক নেয়ার ক্ষেত্রে সৌদি আরব নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আশার আলো দেখছে বৃহত্তর চট্টগ্রামের বাসিন্দারা। আবারও প্রবাসে কাজের সুযোগ পাওয়ার প্রত্যাশা। প্রভাবশালীদের ছত্রছায়ায় রাজধানীর রেললাইনের পাশে আবারও গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। উচ্ছেদের পর কাঁটাতারের বেষ্টনী দেওয়ার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। এবং 10.5 ঘন্টা অচেতন থাকার পর জ্ঞান ফিরল ভারতের আসাম থেকে ভেসে আসা হাতিটির। ঢাকায় আনতে আরও সময় লাগবে জানিয়েছেন বিশেষজ্ঞরা। গুলশান হামলা ও কল্যাণপুর ঘটনার মূল পরিকল্পনাকারী চাকরিচ্যুত মেজর জিয়া ও তামিম ঢাকাতে আছে বলে জানিয়েছে ডিএমপি। এছাড়া এসব ঘটনায় মারজান নামে আরেক পরিকল্পনাকারীকেও ডিএমপি শনাক্ত করেছে বলে জানিয়েছে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে 25টি ডেটোনেটর সহ 5 জেএমবি সদস্যকে আটকের পর সংবাদ সম্মেলনে একথা জানান ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। গুলশানে সন্ত্রাসী হামলা ও নাশকতার উদ্দেশ্যে কল্যাণপুরে জড়ো হওয়া জঙ্গিদের মূল পরিকল্পনাকারী হিসেবে চাকরিচ্যুত মেজর জিয়া ও তামিম নামে দুইজনকে আগেই শনাক্ত করেছিল তদন্তকারী সংস্থা। তবে তারা কোথায় আছে সে বিষয়ে এতদিন তদন্তকারী সংস্থার কাছে নিশ্চিত কোনো তথ্য না থাকলেও পুলিশ তাদের অবস্থান নিশ্চিত করেছে বলে জানিয়েছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় ডিএমপি। তারা ঢাকাতেই কোথাও আছে, এটি আমরা আপ্রাণ চেষ্টা করছি। এদেরকে ধরার জন্য আমরা নিজেরা যেমন চেষ্টা করছি, ঠিক তেমনি ভাবে আপনাদেরও সহযোগিতা চাওয়া হয়েছে। এছাড়া এসব ঘটনায় নতুন আরেক মাস্টারমাইন্ডের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলেও জানানো হয়েছে, যার সাংগঠনিক নাম মারজান। শীর্ষ পর্যায়েরই একজন সংগঠক, একজন মাস্টারমাইন্ড, সেই তার সাথে এই যে যারা যে 5 জন নিহত হয়েছে তাদের যোগাযোগটা অভিযান চলাকালে তাকেই তারা ছবি পাঠিয়েছে। অন্যান্য যে কমিউনিকেশন যেগুলো আমরা পেয়েছি সেগুলো তার সাথেই ছিল। তার সাংগঠনিক নাম হলো মারজান। এদিকে পুলিশের হাতে বেশ কিছু জঙ্গি আটকের পর দেশের বিভিন্ন এলাকা থেকে প্রশিক্ষিত সদস্যদের নতুন করে ঢাকায় আনা হচ্ছে বলে দাবি করেছে ডিএমপি। এরই অংশ হিসেবে ঢাকায় আসা 5 জন জেএমবি সদস্যকে বিস্ফোরক সহ বৃহস্পতিবার রাতে কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকায় তাদের ধ্বংসাত্মক কিছু করার পরিকল্পনা ছিল বলেও জানায় ডিএমপি। তাদের বর্তমানে ঢাকায় কর্মী সংকট দেখা দিয়েছে, সেই কারণেই উত্তরবঙ্গ থেকে তারা এই কিছু ফুট সোলজার ঢাকায় আনছিল। তাদের কাছে বোমা তৈরির কিছু কাঁচামাল, 25টি ডেটোনেটর এবং 875 গ্রাম জেল পাওয়া গিয়েছে। সুইসাইডাল অ্যাটাকে কিন্তু খুব বড় ধরনের কোনো অর্গানাইজারকে সুইসাইডাল অ্যাটাকে যায় না, কারণ তারা জানে যে সুইসাইডাল অ্যাটাক মানে এখানে যাকে পাঠানো হবে সে আর ফেরত আসবে না। আমাদের ধারণা তাদের সুইসাইডাল অ্যাটাকের জন্যই ঢাকায় আনা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া 5 জেএমবি সদস্য গুলশান ও কল্যাণপুরের ঘটনায় বেশ কিছু তথ্য দিয়েছে বলেও জানায় ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। কাল উদ্বোধন হচ্ছে দেশের প্রথম 8 লেনের মহাসড়ক। যাত্রাবাড়ি থেকে কাঁচপুর পর্যন্ত নির্মিত সড়কটির দৈর্ঘ্য প্রায় 7.5 কিলোমিটার। 8 লেনের এই মহাসড়কটি ঢাকা চট্টগ্রাম 4 লেনের সঙ্গে যুক্ত হওয়ায় এটি দেশের অর্থনীতিতে সরাসরি অবদান রাখবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের। যদিও বিশেষজ্ঞরা বলছেন সড়কটির পূর্ণ সুফল পেতে রাস্তার দুধারের অবৈধ পার্কিং ও দোকানপাট উচ্ছেদের পাশাপাশি বিভিন্ন মোড়ে উড়াল পথ বা ওভারপাস নির্মাণ করতে হবে।
আশরাফুল ইসলামের ছবিতে বিস্তারিত আতিকুর রহমান তমালের রিপোর্টে। সিলেট ও চট্টগ্রাম অঞ্চল সহ ঢাকার সঙ্গে 18 জেলার প্রবেশদ্বার কাঁচপুর যাত্রাবাড়ি মহাসড়ক। গুরুত্বপূর্ণ এই সড়কটি 8 লেনে উন্নতির কাজ শেষ। প্রয়োজনের তাগিদে নির্মাণ কাজ চলার পাশাপাশি এটি ব্যবহৃত হচ্ছে শুরু থেকেই। অর্থনীতির লাইফলাইন বলা হয় যে ঢাকা চট্টগ্রাম 4 লেনকে তার সঙ্গে সমান তালে অবদান রাখবে এই নবনির্মিত 8 লেন। এমন কথা কোনো পরিসংখ্যান না করেও বলাই যায়। কিন্তু 8 লেনের পরও যাত্রাবাড়ি থেকে কাঁচপুর পর্যন্ত বিভিন্ন মোড়ে এখনই পোহাতে হয় দীর্ঘ যানজট। বিশেষজ্ঞরা বলছেন 4, 6 বা 8 লেনের যে কোনো রাস্তায় উপকারী, তবে সেই উপকার শতভাগ পেতে মোড়গুলোকে যানজটমুক্ত রাখতে হবে। আর সে কারণে কাঁচপুর বা সাইনবোর্ডের মতো মোড়ে ওভারপাস বা ইন্টারচেঞ্জ করা না গেলে হয়তো এই 8 লেনের মূল উদ্দেশ্যই ব্যাহত হবে। আমার 2 লেনে হয় না, আমি 4 লেন করলাম, 4 লেনে হয় না, কিন্তু হয় না যে মোড়ের কারণে, মোড় থেকে যে এই কনজেশনটা আরম্ভ হয়েছিল সেই মোড়টাকে আনট্রিটেড রেখে আমি 8 লেন বা 6 লেন করলাম এবং সার্ভিস লেন দিলাম না, তাহলে আমি বলবো যে এই বিনিয়োগটা বিজ্ঞান ভিত্তিক না এবং এটা কিন্তু টেকসইভাবে আমরা যে সমাধানটা চাচ্ছি সেটাও কিন্তু দিবে না। সড়কটির নানা স্থানে এখনই বসেছে অবৈধ পার্কিং। শনিবারের উদ্বোধনকে সামনে রেখে বৃহস্পতিবার এসব পার্কিং ও অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। কর্তৃপক্ষের আশা, সড়কটি দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখবে। ঢাকা থেকে চিটাগাং যাইতে যাতে সময় কম লাগে এবং এই রাস্তাগুলো দিয়ে যাতে ঢাকাতে ক্রস করে আপনার গাবতলী হয়ে দেশের উত্তরাঞ্চলে সারা দেশে চলে যেতে পারে এবং দেশের অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস। মোটামুটি সম্পন্ন, আমাদের শতকরা 90% কাজই সম্পন্ন। 2011 সালে শুরু হওয়া এই প্রকল্পটি শেষ হবার কথা ছিল 2013 সালে, কিন্তু কয়েক দফা মেয়াদ ও ব্যয় বেড়ে এটির সবশেষ ব্যয় দাঁড়ায় 132 কোটি টাকা। প্রকল্পের অংশ হিসেবে তৈরি হয়েছে 4টি পায়ে হাঁটা উড়াল পথ। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে সোনালী স্বপ্নের দ্বার খুলতে প্রস্তুত দেশের তৃতীয় সমুদ্র বন্দর পটুয়াখালীর পায়রা বন্দর। আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বন্দরের কার্যক্রম উদ্বোধন করবেন। সংশ্লিষ্টরা বলছেন, দক্ষিণ এশিয়ার প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরের প্রাণকেন্দ্র হয়ে উঠবে এই বন্দর। এদিকে বন্দরের আশপাশে বড় বড় শিল্প কারখানা গড়ে উঠবে বলে প্রত্যাশা স্থানীয়দের। এ অবস্থায় অর্থনৈতিক সমৃদ্ধির স্বপ্ন বুনছেন তারা। মনির হোসেন বাদলের তথ্য ও সুজন দামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। $10 বিলিয়ন বিনিয়োগের মহাপরিকল্পনা নিয়ে 2013 সালের 5 নভেম্বর জাতীয় সংসদে পাশ হয় পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর প্রকল্প। একই বছরের 19 নভেম্বর বন্দরের ভিত্তিফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে বিরামহীনভাবে চলছে উন্নয়ন কাজ। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, রামনাবাদ চ্যানেলের লালুয়া ও ধুলাসার থেকে প্রায় 7,000 একর জমি অধিগ্রহণের কাজও প্রায় শেষ পর্যায়ে। ইতিমধ্যে 16 একর জায়গায় নির্মাণ করা হয়েছে জেটি, অত্যাধুনিক কন্টেইনার ইয়ার্ড, শুল্ক স্টেশন ও নিরাপত্তা ভবন। মূলত পুরো প্রকল্প এলাকা ঘিরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়তে দীর্ঘমেয়াদী ও চতুর্মুখী পরিকল্পনা নিয়েছে সরকার। এ অবস্থায় কর্মসংস্থান নিয়ে আশার আলো দেখছেন স্থানীয়রা। পায়রা বন্দর হইলে ইনশাল্লাহ এই রাস্তাঘাট আমাদের অনেক উন্নত হবে। এই অঞ্চলে আমাদের ছেলে মেয়ে যারাই সুশিক্ষিত আছে অগ্রাধিকার পাবে, চাকরি পাবে এবং আমরা যারা বেকার শিক্ষিত যুবক আছি তাদের জন্য অনেক উপকার হবে। বন্দরটি দক্ষিণ এশিয়ার প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরের প্রাণকেন্দ্রে রূপ নিলে দক্ষিণাঞ্চলের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে বলে মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এই সুফলটা পাবে একদম আমাদের পদ্মার এপারে বা ব্রিজের এপারে যত লোক আছে সমস্ত জায়গার শিল্প কারখানা ইন্ডাস্ট্রিতে ভরে যাবে। সিঙ্গাপুরের মানে আয়ের মতো আমাদের এই এলাকাটি উন্নয়ন হবে। রাস্তাঘাট, বলতে অবকাঠামো এবং অন্যান্য চলাচলের যত সুবিধা আছে আমরা সবকিছুতে উপকৃত হব। সংশ্লিষ্টরা জানান, উদ্বোধনের পর রামনাবাদ চ্যানেলের বহির্নোঙরে অবস্থানরত চীন থেকে আসা বাণিজ্যিক জাহাজ এমভি ফরচুন থেকে পদ্মা সেতুর জন্য আনা 53,000 মেট্রিক টন পাথর খালাসে কার্যক্রম শুরু হবে। আর নৌপথে পণ্য পরিবহনে বন্দরে যুক্ত হয়েছে 15টি লাইটারেজ জাহাজ। সময় সংবাদ, পটুয়াখালী। বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার ক্ষেত্রে সৌদি আরব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় আশার আলো দেখছে বৃহত্তর চট্টগ্রামের বাসিন্দারা। 1 দশক আগেও এখান থেকে প্রতি বছর 30 থেকে 40 হাজার শ্রমিক দেশটিতে গেলেও গত 6 বছরে তা দাঁড়িয়েছে মাত্র 1250 জনে। এই অবস্থায় জনশক্তি রপ্তানিতে সব এজেন্সিকে সমান সুযোগ দেওয়ার দাবি আটাব এবং বায়রা নেতাদের।
বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ধর্মীয় রক্ষণশীলতার কারণে এই অঞ্চলের বাসিন্দারা সবসময় বিদেশে কাজের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবকে বেছে নিত। 90 দশকে প্রতি বছর বাংলাদেশ থেকে 60,000-এর বেশি শ্রমিক কাজের ভিসা নিয়ে যেত সৌদি আরবে। এর মধ্যে অর্ধেকের বেশি শ্রমিক ছিল বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জেলার। কিন্তু নানা কারণে সাম্প্রতিক সময়ে সৌদি আরবে জনশক্তি রপ্তানিতে ভাটা পড়ে আসে। চলতি বছরের প্রথম 7 মাসে চট্টগ্রাম থেকে মাত্র 671 জন শ্রমিক সৌদি আরবে যাওয়ার সুযোগ পেয়েছে। এর আগে 2015 সালে 210 জন, 2014 সালে 29 জন, 2013 সালে 79 জন, 2012 সালে 156 জন এবং 2011 সালে 120 জন শ্রমিক কাজের ভিসা নিয়ে সৌদি আরব যায়। 2006-7 সালে সৌদি আরবে আবার বেশ কিছু সংখ্যক কর্মী যায়। তার পরবর্তীতে আবার বাজার সংকুচিত হওয়ার কারণে কিছুটা ট্রেন্ডটা কমেছে। এই অবস্থায় সৌদি আরব নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় আশার আলো দেখছে কাজের ভিসা নিয়ে সৌদি আরবে যেতে আগ্রহী এখানকার বাসিন্দারা। অনেক দিক থেকে বিষয়টা বন্ধ ছিল, আমরা যেতে পারি না, অনেকের ইচ্ছে ছিল। অবশ্যই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যাওয়ার জন্য। আমাদের দেশের উন্নত হবে, জনগণের উন্নতি হবে। এক্ষেত্রে সব ধরনের জটিলতা এড়িয়ে সৌদি আরবে জনশক্তি রপ্তানি বাড়াতে দেশের 1400 ট্রাভেল ব্যবসায়ীকে সমান সুযোগ দেওয়ার দাবি বাইরা এবং আটাপ নেতাদের। বিশেষ বিশেষ এজেন্টরা এই প্রবাসী কর্মী সৌদি আরবে পাঠাতে পারবে, এই জন্য এরকম ব্যবস্থা যেন সরকার না নেয়। সরকার বাংলাদেশের 1400 লাইসেন্স আছে, আমাদের বাইরের 1400 মেম্বার আছে, এই বাইরের 1400 মেম্বারকে যেন এই কাজটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। রিক্রুটিং এজেন্সির এজেন্ট আছে বাইরা, এরা সক্রিয় থাকতে হবে এবং কোনো ধরনের প্রতারণার সাথে সাথে সরকারকে জানাতে হবে এবং সরকার এটার জন্য তৈরি সিদ্ধান্ত নিতে হবে। দীর্ঘ 6 বছরের বেশি সময় ধরে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়া বন্ধ রাখার পর বুধবার প্রত্যাহারের ঘোষণা দেয় সৌদি সরকার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরো থাকছে। কাঁচা বাজারে একদিনের ব্যবধানে কেজি প্রতি 40 টাকা পর্যন্ত বেড়েছে কাঁচামরিচের দাম। বন্যার প্রভাবে ঊর্ধ্বমুখী সবজির বাজার, মাছের দামও চড়া। বারবার উচ্ছেদের পরও রাজধানীর রেললাইনের পাশে আবারও গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এসব স্থানে দোকান ও ঘরবাড়ি নির্মাণ করে ভাড়া দিচ্ছেন প্রভাবশালীরা। ফলে জীবনের ঝুঁকি নিয়েই ব্যবসা ও বসবাস করছেন অনেকে। রেলওয়ে পুলিশ বলছে শিগগির রেললাইনের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হবে। অবশ্য রেললাইনের দুপাশে দেয়াল বা কাঁটা তারের বেষ্টনী দিয়ে স্থায়ীভাবে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধের পরামর্শ নগরবিদদের। বিস্তারিত ফখরুল শাহিনের রিপোর্টে। রেললাইনের উপরে মাছের বাজার, দুপাশে দোকান ও ঘর, একই সঙ্গে নির্বিঘ্নে চলাচল করছে মানুষ। এটি রাজধানীর কারওয়ান বাজার রেললাইনের চিত্র। একই অবস্থা খিলগাঁও, তেজগাঁও, মালিবাগ সহ রাজধানীর প্রায় প্রতিটি এলাকার রেললাইনের। ঘটনা ঘটতে পারে, ঘটলে তো করার নাই কিছু, এদেরও তো বিক্রি করা লাগবে। এখানে দাম অনেক কম, ঠিক আছে, আরো তো কেজি প্রতি 20 টাকা 50 টাকা কম আছে। কই মাছ নিচে 110 টাকা, ইলিশ মাছ পিস হিসাবে এক পিস নিচ্ছি 350 টাকা দিয়ে। সরকারি এসব জমিতে প্রভাবশালীদের ভাড়া দিয়েই বসবাস করছে অনেকে। আমার স্বামী থেকে, আমার বাচ্চা দিয়েছে, আমি থেকে 1000 2000 এরকম। তারা নাই ভাড়া, মালিক কে? কত মানুষ আছে ভাই, নাম কই হারান যাই। কে তো আমরা শুনি রেলের জমি, কিন্তু বস্তি যখন আমরা আইছি মানুষের বাসাবাড়ি করছে, আমরা ওই হিসেবে ভাড়া নিয়ে চলতেছি। রেলওয়ে পুলিশ বলছে রেললাইনের জমি দখলমুক্ত করতে ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে। কিছুদিন আমাদের এই ইলেকশনটা বন্ধ ছিল দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে। আমরা আবার ইতিমধ্যে কাগজ পেয়ে গেছি, আমরা আবার উচ্ছেদ আরম্ভ করব ইনশাআল্লাহ। এবার দেখি একটা উচ্ছেদের পরে আমরা যেটা স্থায়ী ফেন্সিং এর একটা ব্যবস্থা করতে পারি কিনা, তার জন্য আমরা রেল কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে কথা বলেছি। অবশ্য নগরবিদরা মনে করেন ঘন ঘন উচ্ছেদ না করে রেললাইনের জমি দখলমুক্ত করতে সরকারের স্থায়ীভাবে পদক্ষেপ নেওয়া উচিত। রেলে ইতিমধ্যে যত দুর্ঘটনা ঘটছে এই রেল ক্রসিং এবং ইত্যাদি করে এর দুই পাশে কোনো না কোনো ধরনের বেষ্টনী তৈরি করার সময় আছে এবং সেই সঙ্গে অবশ্যই এই বেষ্টনী করার পাশাপাশি রেল কর্তৃপক্ষ বা রেল পুলিশের মাধ্যমে সদা তদারকির ব্যবস্থাটাও জরুরি। রাজধানীর রেললাইনের পাশে বসবাসরত লোকেরা বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে বলেও জানায় রেলওয়ে পুলিশ। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। মৌলভীবাজারের সরিষাকান্দি গ্রামের আতাউর রহমানের বাড়িটি এখন হাজারো পাখির অভয়াশ্রম। বাঁশবাগান ও গাছগাছালিতে বাসা বেঁধেছে বক ও পানকড়ি সহ নানা প্রজাতির পাখি।
দর্শক, পাখির এই ব্যতিক্রমী অভয়াশ্রম নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষের দিকে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, গণতন্ত্রহীনতার কারণে দেশের সন্ত্রাস ও জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। সরকার সন্ত্রাস দমন না করে উল্টো তাদের প্রশ্রয় দিয়ে নিজেরাই সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আনোয়ার জাহিদের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এই জঙ্গিবাদ বলুন, আজকের সন্ত্রাস বলুন, এই সব কিছুর মূলে হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের অনুপস্থিতি। গণতন্ত্র নেই বলেই আজকে সমস্ত এই ধরনের কার্যকলাপগুলো মাথাচাড়া দিয়ে উঠছে, এই ধরনের হিংস্রতা মাথাচাড়া দিয়ে উঠছে, উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। সন্ত্রাস, সবচেয়ে বড় সন্ত্রাস হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে, রাষ্ট্রই সবচেয়ে বড় সন্ত্রাস করছে। আসুন আমরা সবাই একত্রিত হয়ে আমাদের অধিকারের যেটা, সেই অধিকারের জন্য আমরা আন্দোলন করি। রাজধানীর পোস্তগোলা এলাকায় গুলিতে একজন নিহত হয়েছে। র্যাব বলছে দেলোয়ার হোসেন লিটন নামী ব্যক্তি বন্দুকযুদ্ধে নিহত হয়। আহত হয়েছেন র্যাবের 3 সদস্য। র্যাব আরও জানায়, পোস্তগোলা এলাকার পানি শোধন প্রকল্পের ভেতরে একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মাদকের বেচাকেনা করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব 10-এর একটি দল ঘটনাস্থলে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের উপর ইটপাটকেল ও গুলি ছোড়ে। র্যাব সদস্যরা পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় লিটন। লিটনের নামে যাত্রাবাড়ি থানায় 10টি মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছে। নিহত লিটনের লাশ রাজধানীর মিটফোর্ড হাসপাতালে রাখা হয়েছে। ঝিনাইদহে মধ্যরাতে গুলিতে শহীদুল ইসলাম পঞ্চা নামে এক ব্যক্তি নিহত হয়েছে। র্যাবের দাবি, সে ডাকাত দলের সদস্য, মারা গেছে বন্দুকযুদ্ধে। র্যাব জানায়, হরিণাকুণ্ডু উপজেলার ফলসি বটতলা এলাকায় একদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। এ সময় বাকিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে শহীদুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে জব্দ করা একটি শাটার গান ও 2 রাউন্ড গুলিও রয়েছে। এদিকে নিহত শহীদুল ইসলাম পচার বিরুদ্ধে হত্যা ও ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব। ঝিনাইদহে নিখোঁজ মাদ্রাসা শিক্ষক ইদ্রিস আলীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে, কিন্তু পরিবারের দাবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। তবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। ঝিনাইদহ প্রতিনিধি লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুলিশ জানায়, শুক্রবার সকালে জেলার হরিণাকুণ্ডু উপজেলার জোড়াপুকুরিয়া মাঠ এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে এমন খবরে সেখানে যান তারা। পরে সেখান থেকে ইদ্রিস আলীর ক্ষতবিক্ষত লাশ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। ঘটনাস্থলে যে একটা লাশ এবং একটা ভাঙা মোটরসাইকেল দেখতে পাই রোডের উপরে। স্থানীয় অনুসন্ধানে জানা যায় যে এটা লাশটা হলো ইদ্রিস আলী লাইফ পান্নার লাশ। কিন্তু নিহত ইদ্রিস আলীর পরিবারের দাবি, গত 4 আগস্ট রাত 8টার দিকে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর বাজার থেকে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। এ ঘটনায় গত 9 আগস্ট তার পরিবারের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনও করা হয়। পুলিশ ফাঁড়ির ভিতরে নিয়ে গেছে, প্রত্যক্ষদর্শী এরকমও দিয়ে আছে, কিন্তু তারপরের থেকে পুলিশ প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আদার্স যারা আছে তারা সবাই তার অস্বীকার করতেছে এবং বলছে যে আমরা জানি না। থানায় গেছি আমরা জিডি করার জন্য, সেরকম আমাদের জিডি নেয়নি এবং আমাদের সাথে খুব গালিগালাজ করছে অপত্য ভাষায়, এবং পরে এখন লাশ দেওয়ার পরে বলছে এখন আসলে জিডি করতে। পরিবারের এমন দাবি অস্বীকার করে পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে নাশকতার কয়েকটি মামলা রয়েছে। আমাদের থানা থেকে কোনো অপহরণ বা নিখোঁজের সংবাদ কোনো ঘটনা ঘটেনি, যার ধরুন আমরা কোনো জিডি নিই নেই। বিভিন্ন থানায় তার নামে 6-7টা মামলা রয়েছে। নিহত ইদ্রিস আলীর বাড়ি হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামে। তিনি হোসেন আলী মাদ্রাসার শিক্ষক ছিলেন। সময় সংবাদ, ঝিনাইদহ। 10.5 ঘন্টা অজ্ঞান থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ভারতের আসাম থেকে উজানের ঢলে ভেসে আসা হাতিটি। গতরাত 1:30টার দিকে এটির জ্ঞান ফেরে। দুর্বলতা থাকলেও হাতিটি বর্তমানে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। এছাড়া রাতে কলা গাছ ও অন্যান্য খাবার খাওয়ায় তার শরীরে শক্তি ফিরতে শুরু করেছে বলে জানায় তারা। এদিকে শিকলবন্দি রাখা হলেও এখনও হাতির প্রাণীটিকে ঢাকায় আনার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মাহুত দিয়ে বসে আনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে উদ্ধারকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে গতকাল বেলা 3টার দিকে চেতনানাশক মেটাল ড্রাগ প্রয়োগের মাধ্যমে হাতিটিকে অচেতন করে ময়মনসিংহ বন্যপ্রাণী ব্যবস্থাপনা কর্মকর্তা গোবিন্দ রায়ের নেতৃত্বে 19 সদস্যের উদ্ধারকারী দল। এরপর স্থানীয়দের সহযোগিতায় হাতিটিকে জলাশয় থেকে টেনে ডাঙ্গায় তুলে আনা হয়।
যখন রাত 11টা পর্যন্ত হাতিটি দাঁড়াতে পারছিল না, তখন আমাদের ভিতরে একটা ভয় কাজ করছিল যা হয়তোবা হাতিটি আর নতুন জীবনে ফিরে আসতে পারবে কিনা। তবে আশার আলো এবং আশার কথা হলো এটা যে এখন সেই হাতিটি থাকছে এবং খুব সুস্থ আছে। খাবার দাবার প্রোভাইড করে আমরা চেষ্টা করবো হচ্ছে তাকে আমাদের কমান্ডের ভিতরে ধীরে ধীরে যাতে নিয়ে আসি। যখনই সে আমাদের কমান্ডটা শুনতে শুরু করবে তখনই সাফারি পার্কে যে বড় হাতি আছে, ট্রেন হাতি, সে হাতি দুটো নিয়ে এসে ওই হাতি এই হাতিকে ওই দুইটা হাতির মাঝখানে রেখে ওই দুইটা হাতির সাথে বেঁধে আমরা একটা নিরাপদ জায়গায় তাকে এখান থেকে ড্রাইভ করে নিয়ে যাব। চাঁদপুরে মেঘনার ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে বিস্তীর্ণ জনপদ। ভিটেমাটি ফসলি জমি হারিয়ে অসহায় হয়ে পড়েছেন কৃষক। ভাঙনের কবলে পড়েছে চাঁদপুর শরীয়তপুর ফেরি সার্ভিসের হরিণা ফেরিঘাটও। কর্তৃপক্ষ বলছে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফারুক আহমদের তথ্য, কৃষ্ণকান্তদের ছবিতে ডেস্ক রিপোর্ট। মেঘনা নদীর পানি তীব্র স্রোতের মুখে ভাঙনের কবলে পড়েছে চাঁদপুর সদরের হানারচর ইউনিয়ন ও পাশের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বিশাল এলাকা। এসব এলাকার মধ্যে রয়েছে হরিণা, উত্তর ও দক্ষিণ গোবিন্দিয়া এবং আখনের হাট। গত কয়েক বছরে এই দুই ইউনিয়নের প্রায় 4.5 কিলোমিটার নদী পাড়ের কয়েক হাজার পরিবার ভাঙনের শিকার। তবে চলতি বর্ষায় ভাঙনের মাত্রা যেন একটু বেশি। এতে পূর্বপুরুষের ভিটেমাটি আর ফসলি জমি হারানো এসব মানুষ আজ বড় অসহায়। আমাদের এখানে বহু জায়গা ছিল, আমরা মরলেছেন স্যার এক বড় জায়গা, সেই তভিকও আল্লাহ আমাদের দেয় নয়। আমাদের উড়িয়ে যাবে, আমরা চামু কোন জায়গা, আমাদের এমন কোনো পথ এই বাড়িতে গেছিলাম, এই বাড়িতেও ভাঙ্গা গেছে, আবার পরে বাড়িতে আইছি, এই বাড়িতেও ভাঙ্গা গেছে। কোথায় যাবো? ভাঙনের কবলে এখন চাঁদপুর শরীয়তপুর ফেরি সার্ভিসের হরিণাঘাট ফেরিঘাট। ফলে সীমিতভাবেই চলছে ফেরি সার্ভিস। ভাঙন অব্যাহত থাকায় স্থানীয় জনপ্রতিনিধি তার অসহায়ত্বের কথা জানালেন। নদী যখন স্বাভাবিক ছিল তখন আমরা ডেইলি 8 ট্রিপ দিতাম। এখন তীব্র স্রোতের কারণে আমরা 4 ট্রিপ দিচ্ছি, তাও খুব ঝুঁকি নিয়ে। যে কোনো মুহূর্তে নদী সব এলাকা বিলীন হয়ে যেতে পারে। আমি এই বিষয়টা প্রশাসককে জানিয়েছি। অবশ্য তারপরও আসার কথা শোনালেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা ও জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। প্রায় 3.5 কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষা কাজের প্রকল্প আমরা প্রণয়ন করার জন্য প্রস্তুতি নিয়েছি। আমরা তাদেরকে অবহিত করেছি, তারা সম্প্রতি আশ্বাস দিয়েছেন সরকারের পক্ষ থেকে দ্রুত এটা ব্যবস্থা নেবেন। চাঁদপুর সদরের হানারচর এবং পাশের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে মোট জনসংখ্যা 50,000। এর মধ্যে গত 5 বছরে ভাঙনের শিকার হয়েছে 5,000 পরিবার। সময় সংবাদ, চাঁদপুর। মাদারীপুরে বন্যার পানি কমতে শুরু করলেও পদ্মা নদীর ভাঙনের কবলে পড়েছেন শিবচর উপজেলার হাজার হাজার পরিবার। ভাঙন আতঙ্কে এরই মধ্যে বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছেন অনেকেই। এদিকে বন্যার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষদের। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এছাড়া বন্যার পানিতে জেলার 542 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় বিপাকে পড়েছেন অন্তত 8,500 কৃষক। জামাইকা তালাওয়াসের হয়ে সিপিএল শিরোপা জয় করে আজ দেশে ফিরেছেন সাকিব আল হাসান। বিপিএল আইপিএল এর পর আরও একটি ঘরোয়া টি-20 আসরের শিরোপা জেতা সাকিব এখন মুখিয়ে আছেন ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ খেলতে। সাকিবের বিশ্বাস টেস্ট ওয়ানডে 2 ফরম্যাটের সিরিজে জিতবে বাংলাদেশ। আর ইংল্যান্ডে কাঁধের অস্ত্রোপচার হওয়া মুস্তাফিজ দ্রুতই ফিট হয়ে দলে ফিরবেন বলে মনে করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ক্যারিয়ারে যোগ হলো আরও একটি অর্জন। বিপিএল আইপিএল এর পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জয় করে দেশে ফিরলেন সাকিব আল হাসান। অথচ বিশ্বসেরা এই অলরাউন্ডারের মুকুটে এই পালক যোগ হতে পারত আরও 2 বছর আগেই। তবে এবার জামাইকা তালাওয়াসের হয়ে সে আক্ষেপ ঘুচেছে সাকিবের। সিপিএল এ খেলা 13 ম্যাচে 160 রানের পাশাপাশি নিয়েছেন 12 উইকেট। আর দলও চ্যাম্পিয়ন হওয়ায় নিজের পারফরমেন্সেও তৃপ্ত সাকিব। চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটু লাকও দরকার হয়, আর সবার পারফরমেন্সও দরকার হয়। তো ইম্পর্টেন্ট ছিল যে যার যেদিন দরকার হয় সে সেদিন ভালো খেলা। তো আমাদের টিমের ভেতরে ওই জিনিসটা ছিল। আমি যেখানে ব্যাটিং করি প্রতিদিন ব্যাটিংয়ের সুযোগ আসে না, সো স্বাভাবিকভাবেই ওইভাবে পারফর্ম করার সুযোগ হয় না। বাট যে কয়দিন দরকার ছিল টিমের প্রয়োজনে বেশিরভাগ দিনই করতে পারছি, সো এই কারণে আমি খুশি। সিপিএল এর ফাইনালে 2 উইকেট নিয়ে টি-20তে স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন সাকিব। আজমল নারায়ণদের মতো স্পিনারদের পেছনে ফেলেও বিনয়ী বিশ্বসেরা এই অলরাউন্ডার। অন্য যারা আছে তারাও সবাই গ্রেট বোলার, যেহেতু অনেক ম্যাচ খেলার সুযোগ হয়েছে। লাকিও হয়তো ছিলাম যে কারণে এতগুলো উইকেট পাওয়ার সুযোগ হয়েছে। বাট চেষ্টা করবো যে এটা ধরে রাখার, দেখা যাক আরো কতদিন খেলতে পারি আর কতদিন ধরে রাখতে পারি।
আগামী অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দিয়ে দীর্ঘ নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে টাইগাররা। নিরাপত্তাকে ইস্যু বানিয়ে ইংল্যান্ড আসবে কিনা সে নিয়ে এখনো কিছু চূড়ান্ত না হলেও কুক মর্গানদের জন্য সতর্কবার্তা দিয়ে রাখলেন সাকিব। সাথে কাটার মাস্টার মুস্তাফিজকেও জানালেন শুভকামনা। অবশ্যই ও আমাদের জন্য খুব ভালো শুরু করছে, সো ওর দলে থাকাটা খুব ইম্পর্টেন্ট, বাট ওর সুস্থ থাকাটা ইম্পর্টেন্ট। সো এখন ও রিকভারি করুক, তাড়াতাড়ি সুস্থ হোক এবং দলে ফেরুক। আমি বিশ্বাস করি যে টেস্টও আমাদের এখন জেতার মতো অ্যাবিলিটি আছে, বা 2টা ম্যাচের একটা ম্যাচ আমরা অবশ্যই চেষ্টা করব যেন জিততে পারি, একটা যদি ড্র করতে পারি। মোট কথা আমি টেস্ট ওয়ানডে 2টা সিরিজে আমি জিততে চাই। পার্সোনাল দিক থেকে আমি শিওর যে পুরো টিমও এটাই চাই। টানা 1.5 মাস ক্রিকেটে ব্যস্ত থাকা সাকিব আপাতত কিছুদিন মাঠের বাইরেই থাকতে চান। কোচ ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন কবে যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে রেলে 2 কর্মচারীকে মারধরের অভিযোগে রেলওয়ে পুলিশের 2 সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে 2 যাত্রীর সাথে টিকিট চেকার ওয়াহিদুজ্জামানের তর্ক হয়। এ সময় রেল পুলিশের এএসআই গাজীউর রহমান উপস্থিত হয়ে বিষয়টি মীমাংসা করেন। এক পর্যায়ে চেকার ওয়াহিদুজ্জামান ও গার্ড ফারুক হোসেনের সাথে পুলিশ সদস্য গাজীউর রহমান ও আব্দুল হামিদের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে আধা ঘন্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে অভিযুক্ত দুজনকে ক্লোজ করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুপুরের সময় আরো থাকছে থাইল্যান্ডের 5 প্রদেশে 11 দফা বোমা বিস্ফোরণ, নিহত 4, সন্দেহভাজন একজন আটক। আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততা নেই দাবি পুলিশের। এবং অলিম্পিকে নারীদের 50 মিটার ফ্রি স্টাইল সাঁতারে হিটে আজ অংশ নেবেন বাংলাদেশের সোনিয়া আক্তার। 100 মিটার স্প্রিন্টের প্রাথমিক বাছাইয়ের ট্র্যাকে নামবেন স্প্রিন্টার শিরিন। 15 দিন পর স্বাভাবিক হয়েছে দৌলতদিয়া পাটুরিয়ার সবকটি ফেরিঘাট। অন্যদিকে নাব্য সংকটে বন্ধ হয়ে গেছে কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল। বিআইডব্লিউটিসি জানায়, সবকটি ঘাটে মেরামত শেষ হওয়ায় গতকাল রাত থেকে পুরোপুরি সচল হয় ফেরি চলাচল। এতে স্বস্তি ফিরেছে এই রুটের যাত্রীদের। এর আগে গত 27 ও 28 জুলাই এই রুটের 2 ও 4 নম্বর ঘাটটি পদ্মা নদীতে বিলীন হয়। পরে 1 ও 3 নম্বর ঘাটটিও ভাঙনের কবলে পড়ে। সোমবার রাতে 4 নম্বর ঘাটে পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু হয়। এদিকে কাওড়াকান্দি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক জানিয়েছেন, পদ্মা নদীতে ডুবোচরের কারণে গতকাল বিকেলে একটি ফেরি মাঝ নদীতে আটকে যায়। পরে সন্ধ্যা 6টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি। এতে ঘাটের উভয় পারে 2 শতাধিক যানবাহন আটকে থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। রাজধানীর কাঁচা বাজারে একদিনের ব্যবধানে কেজি প্রতি 40 টাকা বেড়েছে কাঁচামরিচের দাম। বন্যার কারণে সরবরাহ কম থাকায় অন্যান্য সবজির দামও রয়েছে ঊর্ধ্বমুখী। মাছের বাজারেও দর বেড়েছে গেল সপ্তাহের তুলনায়। কেজি প্রতি 40 থেকে 50 টাকা বেড়েছে রুই কাতলের দাম। গেল কয়েক সপ্তাহের ধারাবাহিক বন্যার প্রভাব রয়েছে রাজধানী কাঁচা বাজারে। এ সপ্তাহে যার সর্বাধিক প্রভাব পড়েছে কাঁচামরিচের দামে। সবজির পাশাপাশি বেড়েছে সব ধরনের শাকের দাম। লাউ শাক, পুঁই শাক বা লাল শাক সবগুলোতেই 5 থেকে 10 টাকা বাড়তি দাম। বিক্রেতারা বলছেন, বন্যার প্রভাবে জমিতে ফসল নষ্ট হওয়ার পাশাপাশি সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়ায় বাজারে দাম বেড়েছে। মরিচ বেচতেছি 250 গ্রাম 20 টাকা, আর শসা হলো দেশিটা 50 টাকা, বেগুন ওইটা 50, এটা 60, করলা এটা 40। তুলনামূলকভাবে কম আর দাম বেশি। তো গত সপ্তাহে যে আমরা যে রেটে কিনছি তার সাথে কমপক্ষে 20 টাকা বেশি। কাঁচামরিচ একটু বেশি, সিম টিম এটা মোটামুটি একটু বেশি গত বাজারে চাইতে। লাউ শাক মনে করেন 30 টাকা বেচা যায় না, রালি মনে করেন যে একটা 30-40 বেচা লাগে, কলমি শাক 3টা 20 টাকা বেচা লাগে। বন্যার পানি কমতে থাকায় জলাশয়ে প্রচুর মাছ ধরা পড়লেও বাজারে নেই তেমন কোনো প্রভাব। চাষের মাছের দাম যেমন বাড়তি, তেমনি প্রাকৃতিক জলাশয়ের মাছের দরও রয়েছে ঊর্ধ্বমুখী। নদীর বাজার তো দর বড় সময় ধরা পড়বে না, নদীর বাজার দাম কমার কথা, কিন্তু বন্যার জন্য কমতেছে না। 550 শিং মাছ আর পাবদাগুলো 600-700। এখন পানি টান দিচ্ছে না, মাছ হালকা একটু বেশি পড়তেছে। বাজারে মাছ সরবরাহে কোনো ঘাটতি নেই বলে মনে করছেন ক্রেতারা। আমরা ক্রেতারা তো খেতে বাধ্য, সুতরাং আমাদেরকে বাজারে আসতেই হয়, কারণ যে আমদানি থাকে এর মাঝেই আমাদেরকে কিনতে হয়। আমরা বলে যে বিভিন্ন জায়গায় পানি হয়েছে, মাছ ওইভাবে পাওয়া যায় না, সেক্ষেত্রে একটু বেশিই দেখা যাচ্ছে। এদিকে কিছুটা বেড়ে গরু মাংস বিক্রি হচ্ছে 420 টাকা, খাসির মাংস 650 এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা।
4 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাগেরহাট সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মুজিবুর রহমানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গতকাল সন্ধ্যায় খুলনার বয়রা থেকে তাকে আটক করা হয়। দুদক জানায় 2013 সাল থেকে 2015 সাল পর্যন্ত সোনালী ব্যাংকের বাগেরহাট শাখায় দায়িত্ব পালনের সময় মুজিবুর রহমান ভুয়া কাগজপত্র তৈরি করে ব্যাংক থেকে 4 কোটি 49 লাখ টাকা আত্মসাৎ করে। এই ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করে 2015 সালের 1 অক্টোবর তার বিরুদ্ধে মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ। পরে তদন্তের জন্য মামলাটি দুদকে পাঠানো হয়। আটকের পর মুজিবুর রহমানকে সোনাডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। এবার মৌলভীবাজারের ব্যতিক্রমী একটি পাখির অভয়াশ্রমের খবর। মৌলভীবাজারের সরিষাকান্দি গ্রামের আতাউর রহমানের বাড়িটি এখন বিভিন্ন প্রজাতির হাজারো পাখির অভয়াশ্রম। বাড়ির চারপাশের বাঁশ বাগান ও গাছগাছালিতে বাসা বেঁধেছে বক ও পানকৌড়ি সহ নানা প্রজাতির পাখি। পাখিদের এই অভয়াশ্রম রক্ষা করতে বন বিভাগ ও স্থানীয়দের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করেন বন কর্মকর্তারা। শাওলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পাখির এমন কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সরিষকান্দি গ্রামের মানুষের। যান্ত্রিকতা আর নগরায়নের এই যুগেও শহুরে কোলাহল থেকে একটু দূরে এই গ্রামটিতে দেখা মিলবে নানা প্রজাতির পাখির। গত কয়েক বছর ধরে এই গ্রামের বাসিন্দা আতাউর রহমানের বাড়ির বাঁশ বাগানে নিরাপদে মাথা গোঁজার ঠাঁই করে নিয়েছে হাজারো পাখি। আর বাড়ির মালিক আতাউর রহমানও পরম মমতায় আগলে রেখেছেন এসব পাখিদের। পাখিদের কিচিরমিচির শব্দে আমাদের ঘুম ভাঙে। দিনের বেলা পাখির সংখ্যা কম থাকলেও সন্ধ্যার দিকে এখানে হাজার হাজার ধরনের পাখির মিলন মেলা বসে। অন্যান্য বছরের তুলনায় এবার অনেক বেশি পাখি, যেমন সাদা বক, পানকৌড়ি, শালিক এবং আরো 2-1 জাতের পাখি এখানে আসছে। প্রতিদিন আশপাশের গ্রাম থেকে দর্শনার্থীরা আসছেন পাখি দেখতে। অসংখ্য পাখি, এখানে অনেক রকমের পাখি। সবচেয়ে মজার দিক হচ্ছে যে এখানকার মানুষজন পাখিদের সাথে বসবাস করছে। খুব সুন্দর পরিবেশ। বিভিন্ন জাতের পাখি দেখে আমার খুব পরিবেশ সুন্দর লাগছে। আমি ডেইলি রোজ বিকালে আমি এখানে আসি পাখি দেখার। বিশ্বাসটা অনেক কিছু, অনেক গন্ধ কিন্তু আমরা মানানসি হয়ে গেছে গন্ধটা। আর মনে করি আর বাড়ির একটা যেমন মিনি চিড়িয়াখানা এই হিসাবে আমরা রাখি। এদিকে বিভাগীয় সহায়তার পাশাপাশি পাখিদের অভয়াশ্রম গড়ে তুলতে স্থানীয়দের এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করছে বন বিভাগ। পাখি কলোনিটি সংরক্ষণের জন্য বন বিভাগ সচেষ্ট আছে এবং যদি কেউ কোনো পাখি শিকারের অপচেষ্টা চালায় কিংবা তাদের উত্ত্যক্ত করে, সে ব্যাপারে বন বিভাগ অবশ্যই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। 2011 সালের প্রথম দিকে বাঁশ বাগানটিতে দেশি প্রজাতির অল্প কিছু পাখি ঠাঁই নেয়। নিরাপদ আশ্রয় পাওয়ায় প্রতি বছরই বাড়ছে পাখির সংখ্যা। বর্তমানে দুধ সাদা বক ও পানকৌড়ি সহ দেশি প্রায় 5 প্রজাতির অন্তত 6 থেকে 7 হাজার পাখির অভয়াশ্রম গড়ে উঠেছে বাগানটিতে। সময় সংবাদ, মৌলভীবাজার। থাইল্যান্ডের 5টি প্রদেশে 11টি বোমা বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত 4 জন। বৃহস্পতি ও শুক্রবারে এই সিরিজ বোমা হামলায় আহত হয়েছেন 30 জনেরও বেশি। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিক রয়েছেন। কারো পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়নি। এ ঘটনায় কোনো আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে কর্তৃপক্ষ। বোমা হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। অভিজাত এই রেস্টুরেন্টের লনে 5 মিটার দূরত্বের ছোট গাছের পাত্রে পেতে রাখা ছিল 2টি বোমা। বৃহস্পতিবার আধা ঘন্টার ব্যবধানে ঘটানো হয় বিস্ফোরণ। হামলার পর থাইল্যান্ডের পর্যটন এলাকা হিসেবে পরিচিত হুয়া হিন শহরের এই এলাকাটি ঘিরে রাখে পুলিশ। শুক্রবারও চলতে থাকে বোমা হামলার ধারাবাহিকতা। হুয়া হিন শহরেরই ক্লক টাওয়ার ও সুরাট থানি প্রদেশে ঘটে আরও 2টি বোমার বিস্ফোরণ। এখানে শেষ নয়, বৃহস্পতিবারই দক্ষিণাঞ্চল ত্রাং প্রদেশে ঘটে আরও একটি বোমার বিস্ফোরণ। এছাড়া সমুদ্র তীরবর্তী জনপ্রিয় অবকাশ কেন্দ্র ফুকেট দ্বীপের পাতঙ্গেও বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দুদিনের এই সিরিজ বোমা হামলায় বিদেশি নাগরিক সহ বেশ কয়েকজন হতাহত হন। থাই রানী সিরিকিতের জন্মদিন উপলক্ষে শুক্রবার চলছে সরকারি ছুটি। সপ্তাহব্যাপী উৎসবের প্রাক্কালে এমন বোমা বিস্ফোরণের ঘটনায় থাইল্যান্ড জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দক্ষিণাঞ্চলের কয়েকটি প্রদেশে উগ্রপন্থীদের তৎপরতার কারণে রাজনৈতিক অস্থিরতা থাকলেও পর্যটকদের অবকাশ যাপন কেন্দ্রে হামলা ঘটনা বিরল। তবে এসব ঘটনায় সন্ত্রাসবাদের সম্পৃক্ততা নাকচ করেছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে আমরা ধারণা করছি এই সিরিজ বোমা বিস্ফোরণের সঙ্গে অন্য কোনো সন্ত্রাসী হামলার যোগসূত্র ছিল না। অপরাধীকে শনাক্ত ও হামলার উদ্দেশ্য কি ছিল তা জানতে সার্বক্ষণিক তৎপরতা চলছে।
গেল সপ্তাহে অনুষ্ঠিত গণভোটে জয়ী হয়ে নতুন সংবিধান প্রণয়নের পথে এগিয়ে যায় থাই জান্তা সরকার। এর মধ্য দিয়ে সেনাবাহিনীর ক্ষমতা বাড়ানো হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলোর এমন অভিযোগে উত্তপ্ত দেশটির রাজনৈতিক অঙ্গন। তবে এর সঙ্গে সাম্প্রতিক সিরিজ বোমা হামলার কোনো সম্পৃক্ততা আছে কিনা তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। জাহিদুর রহমান, সময় সংবাদ। হিলারির পর এবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে জঙ্গি গোষ্ঠী আইএসের প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করলেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের প্রচারণায় অর্থায়ন বন্ধ করতে বৃহস্পতিবার দলীয় প্রধানকে চিঠি দিয়েছেন 70 রিপাবলিকান সদস্য। এদিকে প্রেসিডেন্ট নির্বাচিত হলে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ সহ অন্যায্য ও অভ্যন্তরীণ শিল্পকে বাধাগ্রস্ত করে এমন সব চুক্তি থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন। বৃহস্পতিবার মধ্য পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিশিগানের ওয়ারেনে শিল্প কারখানা পরিদর্শনে যান হিলারি। এ সময় সেখানকার কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি উৎপাদন সংশ্লিষ্ট নানা খোঁজ খবর নেন তিনি। পরে এক সমাবেশে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও শিল্প খাতের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন হিলারি। প্রেসিডেন্ট নির্বাচিত হলে সব অন্যায্য ও ব্যবসা প্রতিবন্ধক চুক্তি বাতিলের প্রতিশ্রুতি দেন সাবেক ফার্স্ট লেডি। এটা সত্য যে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপের মতো কিছু চুক্তির কারণে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীন সহ কয়েকটি দেশের সঙ্গে আমরা ন্যায্য চুক্তি করতে পারিনি, যেসব চুক্তির কারণে আমাদের কর্মসংস্থানের সংকট তৈরি হচ্ছে। তা থেকে বেরিয়ে আসবো আমরা। বুশ প্রশাসনের সময় আমাদের অভ্যন্তরীণ শিল্পের বিকাশ খুবই ধীরগতির ছিল, যার প্রভাব এখনো রয়ে গেছে। এদিকে হিলারির পর এবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও আইএসের প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করলেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য ফ্লোরিডার মায়ামিতে প্রচারণায় গিয়ে ট্রাম্প বলেন, ওবামা ও হিলারি আইএসের নৃশংস কর্মকাণ্ডকে উস্কে দিয়েছেন। হিলারি যুক্তরাষ্ট্রের মধ্যবিত্তের কথা চিন্তা না করে আগে বেশ কয়েকবার সিনেটের কর বাড়ানোর পক্ষে সমর্থন দিয়েছেন উল্লেখ করে ভবিষ্যতেও কর বাড়াবেন বলে এই সময় মন্তব্য করেন ট্রাম্প। সরকার আমাদের নিরাপত্তা নিশ্চিত করার বদলে আইএসকে আরো উস্কে দিচ্ছে। আমি বারাক ওবামা ও হিলারিকে আইএসের প্রতিষ্ঠাতা বলি। তাদের পৃষ্ঠপোষকতায় আইএস সৃষ্টি হয়েছে। আইএসের কর্মকাণ্ড প্রসারে হিলারি যেভাবে সাহায্য করেছেন, আইএস তাকে নিজেদের সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিতেই পারে। এদিন অরল্যান্ডোতে খ্রিস্টান সম্প্রদায়ের মাঝেও প্রচারণা সমাবেশ করেন ট্রাম্প। এ সময় সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এই রিপাবলিকান ধনকুবের বলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে খ্রিস্টানদের সেবা করতে চান তিনি। দলের বেশ কিছু নেতা ট্রাম্পকে প্রেসিডেন্ট পদে অযোগ্য ঘোষণার পর এবার তার প্রচারণায় অর্থ বরাদ্দ বন্ধ করতে দলীয় প্রধানের কাছে চিঠি দিয়েছেন রিপাবলিকান দলের 70 জন সদস্য। তাদের মধ্যে সাবেক কংগ্রেস সদস্যও রয়েছেন। ট্রাম্পের অদক্ষতা ও বিভেদমূলক নীতি নভেম্বরের নির্বাচনে দলকে ভরাডুবিতে ফেলবে বলেও উল্লেখ করেন তারা। মাঠ পর্যায়েও ক্রমেই জনসমর্থন হারাচ্ছেন ট্রাম্প। সবশেষ রিয়েল ক্লিয়ার পলিটিক্সের চালানো জরিপ অনুযায়ী সব বয়সী ভোটারের মাঝে গড়ে 48% সমর্থন নিয়ে রিপাবলিকান এ প্রার্থীর তুলনায় 7.5% ব্যবধানে এগিয়ে রয়েছেন হিলারি। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। মেয়েদের 100 মিটার স্প্রিন্টের প্রাথমিক বাছাইয়ে আজ রাতে মাঠে নামবেন শিরিন আক্তার। বাছাইয়ে টিকতে পারলে যেতে পারবেন পরবর্তী ধাপে। রাত 8:55-তে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে মাঠে নামবেন এই তরুণী। নিজের আগের সেরা টাইমিং থেকেও ভালো কিছু করতে হবে শিরিনকে। এর আগে 11.99 সেকেন্ডটাই শিরিনের সেরা টাইমিং ছিল। চলতি অলিম্পিকে ওয়াইল্ড কার্ড পেয়ে রিওতে পা রাখেন নৌবাহিনীর শিরিন। 11.35 সেকেন্ড করতে পারলেই সরাসরি যেতে পারতেন অলিম্পিকে। উচ্চতা কিংবা শারীরিক সক্ষমতা অন্যান্য অ্যাথলেটদের চেয়ে পিছিয়ে আছে দেশের দ্রুততম এই মানবী। জ্যামাইকার শালিয়ান ফ্রেজার প্রাইসকে আদর্শ মানেন শিরিন আক্তার। এদিকে আজ পুলে নামছেন বাংলাদেশের সাঁতারু সোনিয়া আক্তার। নারীদের 50 মিটার ফ্রি স্টাইলের হিটে নামবেন তিনি। বাংলাদেশ সময় রাত 10টায় অনুষ্ঠিত হবে তার এই ইভেন্ট। এই প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নিচ্ছেন সোনিয়া। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এখনো পর্যন্ত জিতেছেন 102টি পদক, যার মধ্যে রয়েছে 68টি স্বর্ণ, 25টি রৌপ্য ও 9টি ব্রোঞ্জ পদক। নিজের প্রিয় ইভেন্ট 50 মিটার ফ্রি স্টাইলে সোনিয়ার সেরা টাইমিং 30.86 সেকেন্ড। গত বছর রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে নিজের সেরা টাইমিং করেছিলেন সোনিয়া। এবারের অলিম্পিকে নিজেকে আরও ছাড়িয়ে যেতে চান ঝিনাইদহের এই কিশোরী।
রিও অলিম্পিকের শুরুটা ভালো হয়নি গলফার সিদ্দিকুর রহমানের। প্রথম রাউন্ড শেষে 56তম স্থানে আছেন দুটি এশিয়ান ট্যুর জয়ী বাংলাদেশের এই গলফার। রিও অলিম্পিকের ষষ্ঠ দিনে প্রথম রাউন্ডে পারের চেয়ে 4 শট বেশি খেলেন সিদ্দিকুর। সেই সাথে দুটি বার্ডির সঙ্গে 6টি বগি করায় দিন শেষে হতাশ হতে হয় এই গলফারকে। প্রথম 9 হলে বেশ ভালো করেছিলেন তিনি, কিন্তু টানা 4 হলে পারের সমান শট খেলার পর পঞ্চম হলে গিয়ে করেন প্রথম বার্ডি। ষষ্ঠ হলে অবশ্য পারের সমান শট খেলার পর সপ্তম হলে বগি করেন তিনি। অষ্টম হলে বার্ডি করে আবারও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন 31 বছর বয়সী গলফার, কিন্তু এর পরের হলে পারের সমান শট খেলার পরেই আবারও ছন্দ হারান সিদ্দিক। 9 শটের মধ্যে 5টি বগি করেন তিনি। Siddiqur Rahman from Bangladesh. Isn't it wonderful how we got all these nations coming together for this Olympic golf? ক্রীড়াক্ষেত্রে ময়মনসিংহ শহরটির ঐতিহ্য বহু পুরনো, আছে ক্লাব কেন্দ্রিক নিজস্ব ঐতিহ্য। তবে অতীতে যে ফুটবল খেলা দিয়ে যাত্রা শুরু হয় ময়মনসিংহ মোহামেডান বা পণ্ডিতপাড়ার মতো ক্লাবগুলোর, সেই ফুটবলই এখন অচেনা তাদের কাছে। নিয়মিত লীগ আর অর্থের অভাবে ফুটবল দল গড়তে আগ্রহ হারিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। হোসেন আলী ক্যামেরায় ময়মনসিংহ থেকে মাকসুম আলম খানের রিপোর্ট। ঐতিহ্যের ধারক এই ময়মনসিংহের মানুষের কাছে পুরনো টুর্নামেন্টগুলো এখন গল্প ছাড়া আর কিছুই নয়। 101 ভরি রূপা দিয়ে তৈরি লীলাদেবী শিল্ড এখন পরিণত হয়েছে এক পুরনো ধাতব পদার্থে। এসব টুর্নামেন্ট একসময় ছিল মর্যাদা আর আধিপত্য বিস্তারের মাধ্যম। সেই প্রাঙ্গণ এখনো আছে, কিন্তু এগুলো নিয়ে একসময় যেসব ক্লাবের খেলোয়াড়রা দিনরাত শিহরিত হতেন, তারা এখন অতীত। ভারতবর্ষের একাংশে দাপট আর উত্তেজনার এই প্রতিযোগিতার মশাল বয়ে নেয়ার কেউ নেই এখন। তাই পণ্ডিতপাড়া অথবা মোহামেডান এই নামগুলোতে আর ঝাঁজ অনুভূতি আসে না। 1936 সালে ঢাকা মোহামেডান প্রতিষ্ঠার কয়েক যুগ আগে গোড়াপত্তন হয় ময়মনসিংহ মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ক্রিকেট আর হকির কার্যক্রম থাকলেও যে ফুটবলেই যাত্রা শুরু হয়েছিল, শহরের ক্রীড়াপল্লী সংলগ্ন ক্লাবটিতে সেই খেলাটি নিয়েই এখন আর তেমন আলোচনা নেই। তখন তো শহর ছোট ছিল, সেই জন্যই নাকি এই অঞ্চলের টোটাল মানুষ যারা বসবাস করত, তাদের মাঝখানে সামাজিক যে প্রতিপক্ষ ছিল, এই দুই সামাজিক প্রতিপক্ষতারাই এই ক্লাবকে কেন্দ্র করে নাকি তখন তৈরি হইতো, এবং সেই খেলাগুলোতে অনেক ধরনের মারামারি কাটাকাটি হইতো এরকম খেলাকে কেন্দ্র করে। এদিকে মোহামেডানের 14 বছর পর জন্ম পণ্ডিতপাড়া অ্যাথলেটিক ক্লাবের। 20-এর দশক থেকে টানা 18 বার স্থানীয় ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়ে সদর্পে দাঁড়িয়েছিল ক্লাবটি। সেটিরও এখন ভগ্নদশা। কালের বিবর্তনে ফুটবল নয়, ক্লাব কর্তাদের চিন্তা এখন শুধুই ক্রিকেট কেন্দ্রিক। আগের মতো আপনার এই লিগ মানে নিয়মিত হয় না, আপনার এরপরে আপনার খেলাধুলার মান কমে গেছে, এরপরে এই কারণে আপনার ফুটবলের প্রতি মানুষের দর্শকও কমে গেছে। নিয়মিত একটা লিগ যদি হইতো, ফার্স্ট ডিভিশন লিগ, তাহলে সবাই অংশগ্রহণ করত। যদিও সার্কিট হাউস সংলগ্ন মাঠে গড়ে ওঠা তুলনামূলক নবীন ক্লাবগুলো বাণিজ্যিকীকরণের মায়াজালে আবদ্ধ। নতুন পুরনো 16টি ক্লাব আছে এই ক্লাব পাড়ায়, যার মধ্যে প্রাচীনতম দুটি 1898 সালে প্রতিষ্ঠিত মোহামেডান স্পোর্টিং ক্লাব আর 106 বছরের পুরনো এই পণ্ডিতপাড়া অ্যাথলেটিক ক্লাব। মূলত ফুটবলের উপর ভিত্তি করে জনপ্রিয়তা পেলেও পরবর্তীতে আর ফুটবলীয় কার্যক্রম অব্যাহত থাকেনি এখানে। সংশ্লিষ্টরা বলছেন, ফুটবল লিগ তেমন নিয়মিত না থাকায় ফুটবলের এই দশা এই ক্লাবগুলোতে। ময়মনসিংহ ক্রীড়াপল্লী থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গুলশান হামলার মূল পরিকল্পনাকারী চাকরিচ্যুত মেজর জিয়া ও তামিম ঢাকাতেই আছে। কল্যাণপুরে বিস্ফোরক সহ 5 জন আটকের পর ব্রিফিংয়ে ডিএমপি, হামলায় জড়িত আরও একজন শনাক্ত। কাল উদ্বোধন হচ্ছে দেশের প্রথম 8 লেনের মহাসড়ক। যাত্রাবাড়ি থেকে কাঁচপুর পর্যন্ত এর দৈর্ঘ্য 7.5 কিলোমিটার। সুফল পেতে আশেপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের পরামর্শ বিশেষজ্ঞদের। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাল পায়রা সমুদ্র বন্দরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনৈতিক উন্নয়ন গতিশীল হওয়ার আশা, নতুন দিনের স্বপ্ন স্থানীয়দের। শ্রমিক নেয়ার ক্ষেত্রে সৌদি আরব নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আশার আলো দেখছে বৃহত্তর চট্টগ্রামের বাসিন্দারা। আবারও প্রবাসে কাজের সুযোগ পাওয়ার প্রত্যাশা। এবং 10.5 ঘন্টা অচেতন থাকার পর জ্ঞান ফিরল ভারতের আসাম থেকে ভেসে আসা হাতিটির। ঢাকায় আনতে আরও সময় লাগবে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।